আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ উম্মে কুলসুম নীলু। আজকে আপনাদের সাথে কথা বলব ওবেসিটি নিয়ে। তো ওবেসিটি বা স্থূলতা যেটা এমন একটা শারীরিক কন্ডিশন যেখানে শরীরে অতিরিক্ত চর্বি বা ফ্যাট এটা জমে গিয়ে স্বাভাবিক যে শারীরিক এবং মানসিক কার্যক্রম সেটা ব্যাঘাত ঘটায় এবং বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি সেটা বাড়ায়। তো সাধারণত শরীরের ওজন যখন উচ্চতার তুলনায় অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং শরীরের যে ফ্যাট বার্নিং প্রক্রিয়া সেটা সঠিকভাবে কাজ করে না, তখন ধীরে, ধীরে ওজনটা বৃদ্ধি পেতে থাকে। তো ওজন কমানোর জন্য কোনো শর্টকাট বা তাৎক্ষণিক সমাধান নেই। অনেকের মেটাবলিজম স্বাভাবিকভাবে ভালো হলেও তারা নিয়মিত ব্যায়াম করে না, জীবনধারা সঠিক নয়, ঘুমের মানটাও খারাপ এবং স্বাস্থ্যকর যে জীবনযাত্রা সেটা মানেন না। এই কারণগুলোতে ওজন বৃদ্ধি হয়ে থাকে। তো কেউ হঠাৎ কোনো ডায়েট বা পরামর্শ মেনে ৮ থেকে ১০ কেজি পর্যন্ত ওজন কমাতে পারেন। কিন্তু যেহেতু সবার মেটাবলিজম একরকম নয়, তাই একেকজনের ওজন কমানোর গতি বা পদ্ধতি ব্যক্তিভেদে ভিন্ন হতে থাকে। তাই অন্যের সঙ্গে তুলনা করে হতাশ হওয়া কিন্তু উচিত না, কারণ হতাশা নিজেই ওজন কমানোর পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। আর গর্ভাবস্থা বা স্তন্যদানকালীন সময়ে কোনো মা যদি খাদ্যাভ্যাস বা সঠিক জীবনধারার দিকে সঠিকভাবে মনোযোগ না দেয়, তবে মায়েদের ওজনও কিন্তু দ্রুত বেড়ে যেতে থাকে। আবার শিশুদের ক্ষেত্রে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ, অনিয়মিত ঘুম এবং শারীরিক পরিশ্রমের অভাব ওজন বৃদ্ধির প্রধান কারণ হতে পারে। আর পুরুষদের ক্ষেত্রে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, দীর্ঘক্ষণ কোথাও বসে থাকা, ব্যায়ামের অভাব এবং অতিরিক্ত খাবার গ্রহণ ওজন বৃদ্ধির মূল কারণ হতে পারে। ওবেসিটি হলো শরীরের অতিরিক্ত চর্বি জমে যাওয়ার এমন একটা জটিল অবস্থা যা শুধু শারীরিক নয়, মানসিক, সামাজিক দিক থেকেও কিন্তু প্রভাব ফেলে। তো এটা প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের জন্য আপনাকে সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা মেনে চলতে হবে। এখন আসি ওবেসিটিটা কেন হয়। ওবেসিটি বা ওজন বৃদ্ধির যে প্রধান কারণগুলো সেগুলো হচ্ছে খাদ্যাভ্যাসের অস্বাভাবিকতা এবং হরমোনাল ইমব্যালেন্স, বিশেষ করে ইনসুলিনের মাত্রার যে প্রভাব। যারা সকালের নাস্তায় রুটি, আলু, চা ইত্যাদি খান, তাদের শরীরে ইনসুলিনের মাত্রা কিন্তু স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। অতিরিক্ত ইনসুলিন শরীরকে ফ্যাট বার্ন করতে বাধা দেয়, ফলে ফ্যাট জমা হওয়া এবং ওজন বৃদ্ধি এগুলো পেয়ে থাকে। বিপরীত দিকে আপনি যদি সবজি, বাদাম, বীজ, বুলেট প্রুফ কফি, সালাদ ইত্যাদির মতো ব্যালেন্সড খাবার খান, সেক্ষেত্রে শরীর ফ্যাট বার্নিং স্টেজে চলে আসে। অতিরিক্ত খাবার খাওয়া বা নিয়মিত সময় না খাওয়ার অভ্যাসও কিন্তু ওজন বৃদ্ধি করে থাকে। তো এতে শরীরে যে গ্লুকোজের মাত্রা এবং ইনসুলিনের রিলিজটা সেটা বেড়ে যায়, যা শক্তির পরিবর্তনের ফলে ফ্যাট জমাতে শুরু করে। প্রসেস ফুড, ভাজা খাবার এবং তেলে রান্না খাবার এই সমস্যাটাকে আরো বাড়িয়ে দেয়। মেয়েদের ক্ষেত্রে বিশেষ কারণ রয়েছে কিছু। ছোটকাল থেকেই মেয়েরা তুলনামূলকভাবে একটু কম সক্রিয় থাকে, আর বয়ঃসন্ধিকালে অনেক মেয়েরাই ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে, ফলে শরীরে মেদগুলো জমতে থাকে। আর আশেপাশে নেতিবাচক মন্তব্য শুনে হতাশা তৈরি করে, যার ফলে শারীরিক কর্মকাণ্ড এগুলো কমে যায় এবং কমিয়ে দেয়। হরমোনজনিত পরিবর্তনের কারণে অনেক মেয়ের ওজন বাড়ে। আর গর্ভাবস্থায় শারীরিক পরিশ্রমের অভাব এবং অতিরিক্ত খাওয়ার যে অভ্যাস সেটা কিন্তু ওজন বৃদ্ধি করে। সন্তান প্রসবের পর দুধের জন্য খাবার বাড়ানো হলেও শারীরিক পরিশ্রম কম থাকায় ওজন আরো বেড়ে যেতে থাকে। অন্যান্য প্রধান কারণগুলো যেগুলো হচ্ছে ঘুমের সমস্যা, বিশেষ করে গর্ভবতী মা বা শিশু থাকলে পর্যাপ্ত ঘুম না হওয়া, ২ অতিরিক্ত বা অস্বাস্থ্যকর খাবার খাওয়া, প্রয়োজনের চেয়ে বেশি ভাত, চিনি, ফাস্টফুড এগুলো খাওয়া এবং হরমোনের পরিবর্তন। হরমোন ভারসাম্যর পরিবর্তনের কারণে ওজন বৃদ্ধি পায়। শারীরিক পরিশ্রমের অভাব, গর্ভাবস্থায় বা প্রসবের সময় কম চলাচল করা, আর পুষ্টি ভারসাম্যহীনতা, ক্যালসিয়াম, আয়রন বা অন্যান্য যে পুষ্টি পর্যাপ্ত সেগুলো না থাকার কারণে। আর শক্তির সঠিক ব্যবহার করতে না পারা, শিশু বা বড়দের শরীর অতিরিক্ত কার্বোহাইড্রেট বা ফ্যাটকে শক্তির উৎস হিসেবে সঠিকভাবে ব্যবহার করতে পারে না। সবচেয়ে বড় কারণ হচ্ছে অস্বাস্থ্যকর জীবনযাত্রা, মানে অস্বাস্থ্যকর খাবার খাওয়া আর অনিয়মিত ঘুম এবং ব্যায়াম না করা। আরেকটা কারণ হচ্ছে বয়স বা সেডেন্টারি লাইফস্টাইল। আপনার পুরুষের ক্ষেত্রে এটা হয়ে থাকে বেশি, যারা পুরুষের ৩০ থেকে ৪০ বছর বয়সে মেটাবলিজমটা কমে যায়। আর সেক্ষেত্রে সেডেন্টারি যে লাইফস্টাইল, সেখানে যেমন তারা হচ্ছে দীর্ঘক্ষণ অফিস জব যেটা করে থাকে, স্ক্রিনের সামনে বসে থাকে, এক্ষেত্রে তাদের চর্বিটা জমে যায়। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি স্থূলতার বা ওবেসিটি হলো শরীরের শক্তি এবং খাদ্য ব্যবহারের ভারসাম্যহীনতার ফল, যা খাদ্যাভ্যাস, হরমোন পরিবর্তন এবং শারীরিক কার্যক্রম জীবনধারার উপরই নির্ভর করে। এখন আসি স্থূলতার যে লক্ষণ সেগুলোতে।
স্থূলতার প্রধান লক্ষণগুলো হচ্ছে শরীরের অতিরিক্ত ফ্যাট জমা এবং দ্রুত ওজন বৃদ্ধি। এটা শুধু শারীরিক নয়, মানসিক ও হরমোনজনিত প্রভাবও ফেলে। মূল লক্ষণগুলো হলো: ১. শরীরে অতিরিক্ত ফ্যাট জমা, বিশেষ করে আপনার পেট, কোমর ও উরুতে চর্বি জমে। আর ২. ওজন দ্রুত বৃদ্ধি পাওয়া, মানে শরীরের ভার বেশি মনে হওয়া এবং অপ্রত্যাশিত ওজন বৃদ্ধি পাওয়া। ৩. শারীরিক ক্লান্তি এবং অলসতা, মানে ছোট কাজ করতেও অবসাদ বা দুর্বলতা অনুভব করা। ৪. হরমোন ভারসাম্যহীনতা, হরমোনের পরিবর্তনের কারণে শরীরের বিভিন্ন প্রক্রিয়া প্রভাবিত হওয়া। ৫. খাবার না খেলে বা পরিমাণ কম হলেও পেট মোটা দেখা যায়, তো শরীরের অতিরিক্ত ফ্যাটের কারণে এটা হয়। ৬. ফ্যাট বার্নিং প্রক্রিয়ার ব্যর্থতা, মানে শরীরের চর্বি সঞ্চয় হলেও তা শক্তি হিসেবে সঠিকভাবে ব্যবহার করতে পারে না। ৭. ইনসুলিন রেজিস্ট্যান্স, শরীরের ইনসুলিনের প্রভাব কমে গ্লুকোজ নিয়ন্ত্রণে যখন সমস্যা দেখা দেয়। ৮. শক্তি ব্যবহারের ব্যর্থতা, শরীর ও মস্তিষ্ক সঠিকভাবে শক্তি গ্রহণ ও ব্যবহার করতে পারে না। ৯. দুধের উৎপাদন প্রভাবিত হওয়া, মায়েদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। অতিরিক্ত বা অপ্রয়োজনীয় খাদ্য গ্রহণ করলে দুধের পরিমাণ এবং মানের উপর একটা প্রভাব ফেলে। আর সবচেয়ে ভুল ধারণা কি, অনেকের বিশ্বাস শুধুমাত্র ব্যায়াম করলেই ওজন কমবে, যা সবসময় কার্যকর হয় না। এখন আসি স্থূলতার প্রতিকার এবং চিকিৎসা নিয়ে। তো স্থূলতা একটি বহুমাত্রিক সমস্যা, যা শুধু অতিরিক্ত চর্বির ফল নয়, বরং বিপাকীয় হরমোনজনিত অসামঞ্জস্যতার ফল। তো স্থূলতার প্রতিকার এবং চিকিৎসা মূলত ৩টি ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, নিয়মিত ব্যায়াম বা যোগা এবং জীবনযাত্রার পরিবর্তন। এই স্থূলতা থেকে মুক্তির জন্য প্রথম ১ মাসের একটা খাদ্যের লক্ষ্য বলে দিচ্ছি, যেখানে আপনার শরীরকে অ্যালকালাইন অবস্থায় আনতে সাহায্য করবে, ফ্যাট বার্নের গতিটাকে বৃদ্ধি করবে এবং ইনফ্লামেশন কমাতে সাহায্য করবে এবং শক্তি বৃদ্ধি করবে। তো প্রথমে আপনারা কি করবেন, সকালে ঘুম থেকে উঠে প্রথমে বেকিং সোডাটা খাবেন, এরপরে অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার, তারপরে একটু মেডিটেশন বা যোগা করতে পারেন, যা মানসিক শান্তি ও শক্তি বাড়াবে। এরপর টার্মারিক বুস্টারটা খেতে পারেন, যা ইনফ্লামেশন কমাতে সাহায্য করবে। এই সময় কিছুটা শ্বাস ব্যায়ামও করতে পারেন, ব্রিথিং এক্সারসাইজ। তো সকালের নাস্তা শুরু করতে পারেন এরপরে রেনবো সালাদ দিয়ে, যা শরীরকে অ্যালকালাইন অবস্থায় আনতে সাহায্য করবে। চাইলে মোরিঙ্গার সাথে পানি মিশিয়েও খেতে পারেন। এছাড়া আপনারা দেশি টক ফলগুলো নাস্তাতে যোগ করতে পারেন। এরপর খেতে পারেন বুলেট প্রুফ কফি, যেটা আপনার শক্তি বৃদ্ধি করবে এবং ফ্যাট বার্নে সহায়ক হবে। এখন আসি দুপুরের যে খাবারগুলো, সেগুলো কি কি খেতে পারেন। আপনারা রেইনবো সালাদ খেতে পারেন, বাদাম বীজ খেতে পারেন, মেডিসিনাল কোকোনাট অয়েল, বিটরুট পাউডার, দেশি মাছ, যেটা আপনি চাষের মাছ খাবেন না, রান্নার জন্য ঘানি ভাঙা সরিষার তেল আর নারিকেল তেল। তো এখানে নারিকেল তেলটা যখন আপনার মোটামুটি রান্না শেষ হয়ে যাবে, তখন যে আপনি নারিকেল তেলটা অ্যাড করতে পারবেন, কারণ এতে এনজাইম গুলো নষ্ট হয় না। ড্রেসিং এর জন্য আপনারা অলিভ অয়েলটা ব্যবহার করতে পারেন যখন ভেজিটেবল খাবেন, বা সালাদের জন্য আপনারা এই অলিভ অয়েলটা ব্যবহার করতে পারেন। তো এখানে আপনি বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতে পারেন, লিফি গ্রিনস, ক্যাবেজ, পাপায়া, ক্যারট ইত্যাদি। বিকেলের খাবারে হোল লিফ গ্রিন টিটা খেতে পারেন, আর চাইলে মেডিসিনাল হানিটাও যোগ করতে পারেন। ডায়াবেটিস যদি পেশেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটার সতর্কতা অবলম্বন করবেন। আর অশ্বগন্ধা পাউডার খেতে পারেন। তো এগুলোর উপকারিতা হচ্ছে আপনার মেটাবলিজমটা দ্রুত হবে, স্ট্রেস কমিয়ে শরীর এবং মানসিক শক্তি সেটা বৃদ্ধি হবে। এদের খাবারে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে সালাদ, দেশি মাছ, সবজি। এছাড়া আপনারা গ্রিন জুসটা খেতে পারেন, এটাতে আপনারা বিভিন্ন শাকসবজিগুলো একসাথে ব্লেন্ড করে মিক্স করে খেতে পারেন, ফাইবার মিক্স খেতে পারেন, স্প্রিলুনা ক্যাপসুলটা খেতে পারেন, আর প্রতিদিন মাল্টিভিটামিনটা খেতে পারেন। তো মানসিক শান্তির জন্য রাতে গভীর মনোযোগে নামাজ, কোরআন, মেডিটেশন এগুলো করতে পারেন। সবাইকে ক্ষমা করুন, অন্ধকারে ঘুমাতে যান। আর সাপ্তাহিক ডিটক্স হিসাবে আপনারা 2 দিন কফি এনেমা করতে পারেন, যেটা আপনার বডি ডিটক্সিফিকেশন করবে, আপনার লিভারটাকে পরিষ্কার করবে, টক্সিন বের করবে এবং ওজন কমাতে সাহায্য করবে এবং স্কিনেরও একটা গ্লো চলে আসবে। তো এই খাদ্যাভ্যাস ব্যক্তির বয়স, রোগ, ওষুধ, ওজন, লিভার ও কিডনির অবস্থা অনুযায়ী ভিন্ন হতে পারে, তাই এটি অবশ্যই একজন যোগ্য বিশেষজ্ঞের তত্ত্বাবধানে অনুসরণ করতে হবে। অতিরিক্ত নির্দেশনা অনুযায়ী আপনারা যে এই 1 মাস ফলো করতে পারেন। ভাত, রুটি, আলু, চিনি, জুস, ফাস্টফুড, মিষ্টি জাতীয় ফল এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ।
এই সময় ঘানি ভাঙা সরিষার তেল, হিমালয়ান পিঙ্ক সল্ট এগুলোই ব্যবহার করবেন। দিনে অন্তত 2.5 লিটার অ্যালকালাইন পানি পান করবেন। সব খাবার ধীরে ধীরে চিবিয়ে খাবেন। প্রয়োজনে 70 বার পর্যন্ত চিবিয়ে খেতে পারেন। তো দিনে 2 গ্লাস ডিটক্স পানি, লেবু, আদা, শসা, পুদিনা মিক্স সহ এই ডিটক্সটা তৈরি করে খেতে পারেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে কমপক্ষে 2 ঘন্টা আগে আর কি খাবারটা শেষ করবেন, রাতের খাবারটা শেষ করবেন। তো প্রতিদিন 8 ঘন্টা ঘুমাবেন আর রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত এই প্র্যাকটিসটা করে ফেলবেন। প্রতিদিন নিয়মিত 3টি শ্বাস ব্যায়াম করতে পারেন। যে ব্রিথিং এক্সারসাইজ গুলো আছে সেটা করতে পারেন। আর কাঁচা বা জীবন্ত খাবার এগুলো বেশি বেশি খাবেন। রান্না করা খাবার কম খাবেন। মানসিক শান্তির জন্য প্রকৃতির মাঝে সময় কাটান। নিয়মিত নামাজ, মেডিটেশন এগুলো করুন। সবসময় ইতিবাচক মনোভাব, কৃতজ্ঞতা এবং ক্ষমা চর্চা করবেন। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনায় ভিডিওটি শেষ করছি। আর যদি আপনি প্রাকৃতিক উপায়ে এই সমস্যার সমাধান চান তাহলে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ব্যক্তিগত ডায়েট চার্ট এবং পুষ্টি পরামর্শ পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।